তাহলে সিজারিয়ান সেকশন কি, অপারেশনটা কি? It is the operative procedure to deliver the baby through abdominal and uterine incision. ঠিক আছে, এবার অ্যাবডোমিনাল ইউটেরাইন ইনসিশন দুটো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? অনেক সময় কি হয়, ধর বাচ্চা আছে ইউটেরাসের ভেতরে, ইউটেরাস রাপচার হয়ে গেল, বাচ্চাটা ইউটেরাইন ক্যাভিটি থেকে অ্যাবডোমেনে চলে এলো, তো সেই বাচ্চাটা কিভাবে বের করবি? অ্যাবডোমেনে ইনসিশন দিচ্ছিস, কিন্তু ওখানে ইউটেরাইন ইনসিশন দিচ্ছিস কি দিচ্ছিস না, বাচ্চাটা অলরেডি বাইরে চলে এসেছে, তাহলে সেটাকে আমরা সিজারিয়ান সেকশন বলবো? বলবো না, কি বলবো? সেটাকে বলবো ল্যাপারোটমি। এই টার্মগুলো জান, যে কোন অপারেশনটাকে কি বলে, এটাকে বলবো ল্যাপারোটমি। আচ্ছা, এবার বললাম অপারেটিভ প্রসিডিওর টু ডেলিভার দ্য বেবি থ্রু অ্যাবডোমিনাল অ্যান্ড ইউটেরাইন ইনসিশন, ওটা কখন? আফটার রিচিং এজ অফ ভায়াবিলিটি। ঠিক আছে, তাহলে এজ অফ ভায়াবিলিটির আগে যদি সেম অপারেশনটা করি, সেই অপারেশনটাকে কি বলবো? সেটাকে বলবো হিস্টেরোটমি। হিস্টেরোটমি মানে কি? হ্যাঁ, তাহলে হিস্টেরো মানে ইউটেরাস, সেটাকে জাস্ট ওপেন করছি। তাহলে ধর 24 উইকস আমাদের এজ অফ ভায়াবিলিটি যদি ধরি, তারপরে অপারেশনটা করলে সেটার নাম হবে সিজারিয়ান সেকশন, আর তার আগে করলে হিস্টেরোটমি। ঠিক আছে, এবার যেটা ধরবে সেটা হচ্ছে টাইপস অফ সিজারিয়ান সেকশন। টাইপসটা আমরা দুভাবে এটাকে টাইপ করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু টাইম অফ অপারেশন, সেটা কিরকম? একটা হচ্ছে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন, আর একটা হচ্ছে ইলেকটিভ সিজারিয়ান সেকশন। ঠিক আছে, তাহলে ইলেকটিভ কোনটা? ইলেকটিভ সিজারিয়ান সেকশন যেটা প্ল্যান্ড আছে আর দ্য পেশেন্ট ইজ জেনারেলি নট অ্যালাউড টু গো ইনটু লেবার, মানে পেশেন্টের লেবার স্টার্ট হয়নি, তার আগে আমাদের প্ল্যান করা আছে। কি প্ল্যান করা থাকবে? টাইম প্ল্যান করা থাকবে, প্লেস প্ল্যান করা থাকবে, আমাদের সার্জিক্যাল টিম, অ্যানেস্থেসিস টিম রেডি থাকবে, সব মিলে প্ল্যান করে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইলেকটিভ সিজারিয়ান সেকশন। আর ইমার্জেন্সি কোনটা তাহলে? যেটা আনপ্ল্যান্ড, আমাদের সিজারিয়ান সেকশনে প্ল্যান ছিল না, হঠাৎ ডিসিশন নিতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন। তো সেটা নিয়ম হচ্ছে বেবি দ্য মাদার শুড বি পুট অন ওটি টেবিল উইদিন 30 মিনিটস অফ টেকিং ডিসিশন। ঠিক আছে, তাহলে আমরা ডিসিশন নিলাম সিজার করবো, তার 30 মিনিটসের মধ্যে আইডিয়ালি মাদারের ওটি টেবিলে উঠে যাওয়া উচিত। তাহলে সিজারিয়ান সেকশন এটা হচ্ছে অ্যাকর্ডিং টু টাইম অফ অপারেশন, দুটো ভাগ। ঠিক আছে, আর একটা টাইপ কি? অ্যাকর্ডিং টু সাইট অফ ইনসিশন। সেটা কি কি আছে? না, প্রথম কথা হচ্ছে এলইউসিএস। এলইউসিএস মানে কি? লোয়ার ইউটেরাইন সিজারিয়ান সেকশন। তো এলইউসিএসটা এখন মানে অবসলেট টার্ম, তাহলে এলইউসিএস কথাটাকে ইউজ করবি না, এখন কি বলা হয়? এলএসসিএস, লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন। এটা গেল একটা টাইপ। আর একটা টাইপ কি? আরেকটা টাইপ হচ্ছে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন। ঠিক আছে, তাহলে কোনটা আগে হতো, কোনটা এখন হয়? আগে ক্লাসিক্যাল হতো, এখন হয় লোয়ার সেগমেন্ট হয়। তাহলে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশনটা কি জিনিসটা? কি ইনসিশনটা কোথায় ইনসিশন হয়? না, ফ্যানেনস্টিয়েল ইনসিশন হচ্ছে টাইপ অফ অ্যাবডোমিনাল ইনসিশন। ঠিক আছে, ফ্যানেনস্টিয়েল না। এটা আমরা ইউটেরাস ইনসিশন কোথায় দিচ্ছি তার উপর ডিপেন্ড করে দুটো ভাগ, একটা ক্লাসিক্যাল, একটা লোয়ার সেগমেন্ট। ক্লাসিক্যালটা হচ্ছে আপার সেগমেন্টে ইনসিশন দেওয়া হয়, মোস্টলি দেওয়া হয় কি ভার্টিক্যাল। ঠিক আছে, লংগিটিউডিনাল মোস্টলি, কিন্তু ভার্টিক্যাল না লংগিটিউডিনাল সেটার উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করছি না। ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন মানে ইনসিশন ইজ গিভেন অন আপার ইউটেরাইন সেগমেন্ট, আর লোয়ার সেগমেন্ট মানে ইনসিশন ইজ গিভেন অন লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। এবার হচ্ছে সিজার করার সময় তাহলে আপার সেগমেন্ট আর লোয়ার সেগমেন্ট আমরা কি করে ডিফারেন্সিয়েট কি করে করব? না, ফান্ডাল হাইট না। অপারেশন করার সময় আমাদের অ্যাবডোমেন খোলা হয়ে গেছে, ইউটেরাসটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কি করে বুঝবো কোনটা আপার সেগমেন্ট কোনটা লোয়ার সেগমেন্ট? ওপরের দিকটা আপার সেগমেন্ট হবে, নিচের দিকটা লোয়ার সেগমেন্ট হবে, কিন্তু ডিমার্কেশনটা কোথায় হচ্ছে? আমাদের দেখতে হবে অ্যাটাচমেন্ট অফ লুজ পেরিটোনিয়াম। ইউটেরাসের যেটা সামনের সারফেস, মাথা তো নাড়ছিস, জানিস পেরিটোনিয়াম কোথায় থাকে ইউটেরাসে? ইউটেরাসের সামনের সারফেস আছে, পেছনের সারফেস আছে, পেরিটোনিয়ামের কাভারিং কোথায় থাকে আর কোথায় থাকে না? রেক্টো ইউটেরাইন পাউচটা কোথায় থাকে? পেছনে, ওটাকে আরেকটা নাম আছে, কি নাম ওটা? পাউচ অফ ডগলাস। আর সামনে ইউটেরোভেসাইকাল পাউচ। মানে কি? পেরিটোনিয়ামটা ইউটেরাসের উপর দিয়ে এসে ব্লাডারের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে ওই পেরিটোনিয়ামটা কি হয়, পেশেন্ট লেবারে গেলে পেরিটোনিয়ামটা লুজ হয়ে যায়,
নর্মালি যেটা পেরিটোনিয়াম ইউটেরাসের সঙ্গে ফার্মলি লেগে থাকে, তুই সেপারেট করতে পারবি না। পেশেন্ট লেবারে গেলে কি হয়, পেরিটোনিয়ামের নিচের পোর্শনটা লুজ হয়ে যায়, মানে তুই যদি আঙুলে করে এইভাবে সরাস তাহলে পেরিটোনিয়ামটা ইউটেরাস থেকে সরতে পারবে। তাহলে যেটা লুজ পেরিটোনিয়াম দ্যাট হেল্পস আস টু আইডেন্টিফাই দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। ঠিক আছে, এটা গোটাটা বুঝতে না পারলেও মনে রাখবি। তাহলে হলো এই দুটো টাইপ অফ সিজারিয়ান সেকশন। এবার হচ্ছে ইন্ডিকেশন কি কি থাকবে। সিজার আমরা কখন করি? না, প্রথমে বল আমরা সিজার কোন পেশেন্ট গুলোকে সিজার করব। যাদের হবে না, তাহলে উই উইল অলওয়েজ ফার্স্ট ট্রাই টু ডেলিভার দ্য বেবি থ্রু ভ্যাজাইনা। ঠিক আছে, তাহলে ভ্যাজাইনাল ডেলিভারিটা আমরা সবসময় ট্রাই করব। সিজার তখনই করব যখন সেটা পসিবল হচ্ছে না, এটা হচ্ছে প্রথম কথা। এবার ইন্ডিকেশন দু টাইপের আছে, কিছু অ্যাবসলিউট ইন্ডিকেশন আছে। অ্যাবসলিউট ইন্ডিকেশন কখন হবে? না, ব্রিচ ডেলিভারি অ্যাবসলিউট ইন্ডিকেশন। অ্যাবসলিউট ইন্ডিকেশন না, সেটাও না। অ্যাবসলিউট ইন্ডিকেশন হচ্ছে যখন কোনোভাবেই পসিবল না ডেলিভারি হওয়া। তো কোথায় কোথায় হবে? যদি সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন হয়। সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন মানে কি? হেডের সাইজ পেলভিসের চেয়ে বড়, কোনোভাবেই পসিবল না, সেটা হচ্ছে একটা অ্যাবসলিউট ইন্ডিকেশন। আরেকটা কি? ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট যদি হয়, হ্যাঁ। আরেকটা হচ্ছে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। ঠিক আছে, প্লাসেন্টাটা বসে আছে ইন্টারনাল অসের ওপর, তাহলে বেবির মাথা ওখান দিয়ে বেরোবে না। সেন্ট্রাল যদি হয়। প্লাসেন্টা প্রিভিয়ার গ্রেড চারটে গ্রেড। তোদের চারটা গ্রেড মনে রাখবি, গ্রেড 1, গ্রেড 2। তাহলে গ্রেড 1 আর গ্রেড 2 অ্যান্টেরিয়র, এই দুটোতে ভ্যাজাইনাল ডেলিভারি অ্যালাউড। এবার গ্রেড 2 পোস্টেরিয়র, গ্রেড 3, গ্রেড 4 যদি হয় সিজারিয়ান সেকশন। তো সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া কোনটাকে বলে? যেটা গ্রেড 4 সেটা হচ্ছে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, সেটা হচ্ছে অ্যাবসলিউট ইন্ডিকেশন ফর সিজারিয়ান সেকশন। তাহলে একটা সিপিডি হলো, একটা কি হলো? সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। আর কি? লোয়ার ইউটেরাইন সেগমেন্টে যদি কোনো মাস থাকে তাহলে বেরোবে না। কি মাস থাকতে পারে? সার্ভাইকাল ফাইব্রয়েড হতে পারে, বা ইউটেরাইন ফাইব্রয়েড হতে পারে, লোয়ার সেগমেন্টে আছে, সেটা সাইজটা যদি খুব বড় হয় তাহলে বেবি বেরোবে না। আর কি? যদি সার্ভাইকাল ক্যান্সার থাকে, ঠিক আছে, সেখানে একটা বড় মাস বেবি হচ্ছে, বেরোবে না। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাবসলিউট ইন্ডিকেশন। এবার কিছু আছে রিলেটিভ ইন্ডিকেশন, যেখানে আমাদের সিজার করতে হয়। তো সেগুলো কি কি? মোস্ট কমন কোনটা? হ্যাঁ, ব্রিচ প্রেজেন্টেশন। সব ব্রিচ প্রেজেন্টেশন না, একটা হচ্ছে ব্রিচ প্রেজেন্টেশন আইডিয়ালি সিজারের ইন্ডিকেশন হওয়া উচিত না। ব্রিচ যদি প্রাইমি ব্রিচ হয়, ঠিক আছে, প্রাইমি ব্রিচ মানে ফার্স্ট যেটা বেবি হচ্ছে সেটা যদি ব্রিচ থাকে তাহলে এটা সিজারের ইন্ডিকেশন। আর শুধু ব্রিচ বলিস না, কি বলি? ব্রিচটা কি? ম্যাল পজিশন, ম্যাল প্রেজেন্টেশন যদি থাকে, অক্সিপিটো পোস্টেরিয়র যদি হয়, যদি হচ্ছে মেন্টো পোস্টেরিয়র হয়, যদি ব্রাও প্রেজেন্টেশন হয়, যদি ব্রিচ হয়, তাহলে এগুলো আন্ডার কোন কলামে আসবে? ম্যাল পজিশন আর ম্যাল প্রেজেন্টেশন। তাহলে তাদের সিজার করবো। আর কি হবে? ট্রান্সভার্স লাইটেও করবি। ট্রান্সভার্স লাইটটা অ্যাবসলিউট ইন্ডিকেশন কেন বলে না? ট্রান্সভার্স লাইটটা অনেক সময় ঘুরিয়ে সোজা হয়ে যায়, ঠিক আছে, তখন তখন সেটা অ্যাবসলিউট ইন্ডিকেশন হয়ে যাবে। তাহলে একটা ট্রান্সভার্স লাই। আর হচ্ছে ফেলিওর অফ ইন্ডাকশন। হাসপাতালে মোস্টলি এই কারণেই সিজার হয়, ফেলিওর অফ ইন্ডাকশন। ইন্ডাকশন অফ লেবার জানিস কোনটা? কি? না, অক্সিটোসিন দেওয়া যায়, কিন্তু অক্সিটোসিনটা ফার্স্ট ড্রাগ অফ চয়েস না। ইন্ডাকশন অফ লেবার জিনিসটা কি? ইন্ডাকশন অফ লেবার মানে হচ্ছে আমরা লেবার ইনডিউস করছি। লেবার মানে কি? লেবার মানে দুটো জিনিস, একটা ইউটেরাইন কন্ট্রাকশন আর কি ডায়ালেটেশন অফ সার্ভিক্স। এই দুটো হলো আমরা বলি সেটা লেবার। তাহলে আমরা লেবারটা ইন্ডাকশন করছি। তো কখন ইন্ডাকশন করব? না, প্রলং লেবারই যদি হচ্ছে তাহলে ইন্ডাকশন কেন করব? ঠিক করে ভেবে বল, ইন্ডাকশন অফ লেবার আমরা কখন করি? তো পেন উঠছে না, তো তার তো একটা ব্যাপার থাকবে। যে কোনো রাস্তায় হাঁটা চলা করছে মহিলা, প্রেগন্যান্ট মহিলা, তাকে ধরে ইন্ডাকশন করে দিবি পেন উঠছে না বলে? লেস ফিটাল মুভমেন্ট যদি হয় তাকে আমরা ইন্ডাকশন কখনো করব না। বলে দিচ্ছি কেন করবি না।
পার্টোগ্রামটা কখন শুরু হয় কখন? তো তাকে কি বলে? তাহলে পেশেন্ট তো লেবারেই আছে, তাহলে পার্টোগ্রাম কেন? লাইকা রিডিউস থাকলেও আমরা ইন্ডাকশন করব না। হ্যাঁ, ডেট অফ ডেলিভারি ক্রস করে গেল, কি বলে ওটাকে? পোস্ট ডেটে। তাহলে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমাদের 40 উইকস, সেটা ক্রস করে গেল, তখনও আমাদের লেবার পেন উঠছে না, তখন কি আমরা সঙ্গে সঙ্গে ইন্ডাকশন করে দেবো? সঙ্গে সঙ্গে করবো না, তারপর আমরা কিছুটা ওয়েট করব। তোদের অতটা ডিটেলসে জানার দরকার নেই কতটা ওয়েট করবো কিনা, তবে পোস্ট ডেটেড প্রেগনেন্সি একটা ইন্ডাকশনের আমাদের একটা ইন্ডিকেশন। আর কি হতে পারে? ইন্ডাকশন কখন করব? পেশেন্টের আমাদের লেবার পেন উঠছে না, কিন্তু আমরা খুব বেশি ওয়েট করতে পারবো না, বাচ্চাটা আমাদের ডেলিভারি ইমিডিয়েট করতে হবে, খুব বেশি লেট করা যাবে না, তখন তো আমরা আর্টিফিশিয়ালি লেবারটা স্টার্ট করবো, সেটাই তো ইন্ডাকশন অফ লেবার। হ্যাঁ, একদম একদম একদম। তাহলে এক্লামসিয়া একটা হতে পারে, এক্লামসিয়া প্রি এক্লামসিয়া। এক্লামসিয়া হলে সিজারই করা হয় ম্যাক্সিমাম। প্রি এক্লামসিয়া মানে সিভিয়ার হাইপারটেনশন, তাদের করবো। আর না, ফিটাল ডিস্ট্রেস কেন হবে না, লেস লাইকার কেন হবে না, আমি বলে দিচ্ছি। আর কেন? আর হচ্ছে, আর যেটা কমন যেটা, সেটা হচ্ছে প্রলংড ড্রিবলিং। ড্রিবলিং মানে কি? ড্রিবলিং মানে হচ্ছে অ্যামনিওটিক যেটা মেমব্রেন সেটা রাপচার হয়ে গেছে, লাইকারটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এরকম কন্ডিশন যদি হয় তাহলে আমরা খুব বেশি ওয়েট করতে পারবো না, সেই জন্য কি বললাম, প্রলং ড্রিবলিং। সম্পূর্ণ কথার মানে আছে, ঠিক আছে? তাহলে দেখি অনেকক্ষণ টাইম পেরিয়ে গেছে, ড্রিবলিং হয়ে চলেছে, তখন আমরা ইন্ডাকশন অফ লেবার করবো। এটা একটা হলো। আর কি হতে পারে? আচ্ছা ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের টপিক থেকে। তাহলে ইন্ডাকশন অফ লেবার ইন্ডিকেশনগুলো জানতে হবে। এবার ইন্ডাকশন অফ লেবার আমরা কি দিয়ে করি? মিসোপ্রোস্টল দিয়ে করতে পারি, কিন্তু মিসোপ্রোস্টলটা আমাদের এখানে অফ দ্য বুক ইউজ, মানে মিসোপ্রোস্টল অফিসিয়ালি ইউজ করা হয় না। অফিসিয়ালি মোস্ট কমনলি কোনটা ইউজ করে? অক্সিটোসিন করা যায়। আরেকটা কোন? F2 আলফা। F2 আলফা কি? কার্বোপ্রস্ট। কার্বোপ্রস্ট কোথায় ইউজ করে? তাহলে পিপিএইচ ইউজ করে। তাহলে আর কি? আরেকটা জেল ইউজ করা হয়, একটা জেল ইউজ করে, ডাইনোপ্রোস্টন জেল ইউজ করে, ঠিক আছে? ডাইনোপ্রোস্টন জেল। না, ওটা F2 আলফা না। F2 আলফা হচ্ছে কার্বোপ্রস্ট। এবার হচ্ছে ইন্ডাকশন করলে কি হবে? ইউটেরাসের কন্ট্রাকশন বাড়বে। ইউটেরাসের কন্ট্রাকশন বাড়লে কি হবে? বেবির কি হবে? বেবির কি হবে বল? ইউটেরাসের কন্ট্রাকশন বাড়লে ইউটেরাসের ব্লাড ভেসেল গুলো কন্ট্রাক্টেড হয়ে যাবে, চাপ পড়বে, তাহলে বেবিতে ব্লাডটা আর আসবে না, কি হবে? ফিটাল ডিস্ট্রেস হবে, ফিটাল হাইপক্সিয়া হবে। তাহলে ফিটাল মুভমেন্ট যদি কম হয় তাহলে তুই ইন্ডিউস করবি? করবি না, তাই তো? আর যদি লাইকার যদি কম থাকে, লাইকার অলরেডি কম আছে, তার মধ্যে ইউটেরাসটা চাপ দিচ্ছে, আরো ডিস্ট্রেস বাড়বে। তাহলে যদি ফিটাল ডিস্ট্রেস থাকে, যদি লাইকার কম থাকে, যদি আইইউজিআর থাকে, তাহলে এসব কেসে আমরা ইন্ডাকশন করব না। বোঝা গেল তো? তাহলে আমরা কোথায় আসছিলাম? সিজার কাদের কাদের করব? তাহলে হচ্ছে একটা ফেলিওর অফ ইন্ডাকশন যদি হয়, তাহলে আমরা হচ্ছে ডাইনোপ্রোস্টন জেল দিয়েছি, অক্সিটোসিন দিয়েছি, মিসোপ্রোস্টল দিয়েছি, যা হোক কিছু দিয়েছি, সেগুলো দিয়েও আমাদের লেবার স্টার্ট হলো না, সেটাকে কি বলে? ফেলিওর অফ ইন্ডাকশন। তখন আমরা সিজার করব, ঠিক আছে? আচ্ছা, আর ইন্ডিকেশন কি হবে? আগে যদি সিজারিয়ান সেকশন হয়ে থাকে, পোস্ট সিএস প্রেগনেন্সি, তাহলে সেগুলোকে আমাদের সিজার করতে হবে। তাহলে এগুলো হচ্ছে সিজারের ইন্ডিকেশন। আরো ইন্ডিকেশন আছে, সেগুলো পড়বি। ইন্ডিকেশন হয়ে গেল, এবার হচ্ছে প্রসিডিওর। প্রসিডিওরে প্রথমে জানতে হবে প্রি অপারেটিভ প্রিপারেশন, কি করবি অপারেশনের আগে? কনসেন্ট নিবি। আর প্রি অ্যানাস্থেটিক চেক আপ হবে। প্রি অ্যানাস্থেটিক চেক আপ কাদের হবে? যেটা ইমার্জেন্সি, যেটা সিজারিয়ান সেকশন, সেখানে প্রি অ্যানাস্থেটিক চেক আপ নাও হতে পারে, কিন্তু যেটা আমাদের প্ল্যান্ড সিজারিয়ান সেকশন ইলেকটিভ, সেখানে প্রি অ্যানাস্থেটিক চেক আপ হবে। আর কি করতে হবে? হ্যাঁ, আইভি চ্যানেল করতে হবে। অ্যান্টিনেটাল ওয়ার্ডে মিসোপ্রোস্টল, ওই যে বললাম মিসোপ্রোস্টল, এটা হচ্ছে ইউজ হয় বাট অফ দ্য বুক, ঠিক আছে?
এটাই বলবি, এটা অফ দা বুক ইউজ, বইয়ে লেখা নেই কিন্তু আমরা ইউজ করি, এই ইন্ডিকেশনে ইউজ করি আমরা। আর কি করবি? সেগুলো তো তুই দেখেছিস, সেগুলো দেখে তুই বললি একটা পেশেন্ট একে সিজার করতে হবে, তো সিজার করার আগে তো কিছু করতে হয়, কি সেগুলো? সেগুলো সব দেখে নিয়েছিস, সিজার করার প্ল্যান হয়ে গেছে। প্রথমে কি করবি, পেশেন্টটা নীল পার মাউথ থাকবে, মুখে খাবে না। কতক্ষণ সেটা? 6 আওয়ার্স। এটা নীল পার মাউথ মানে নীল পার মাউথ, নো ওয়াটার নো ফুড নাথিং। সেটা হচ্ছে 6 আওয়ার্স ফর ফর ইলেকটিভ সিজারিয়ান সেকশন। ঠিক আছে, ইমার্জেন্সি যদি হয় তুই 30 মিনিটের মধ্যে বললাম ডিসিশন নিয়ে কেস করতে হবে, সেখানে তুই আর নীল পার মাউথ রাখার চান্স পাবি না। তখন কি করতে হবে? বের করতে হবে, ল্যাক্টোলস দিয়ে বের হবে না। আর নীল পার মাউথ রাখতে হয় কেন? অ্যাসপিরেট কেন, অ্যাসপিরেট কেন করবে? জেনারেল অ্যানেস্থেসিয়া কেন? গ্যাগ রিফ্লেক্সটা কি হবে? ডিপ্রেসড হয়ে যাবে। ঠিক আছে, আমাদের প্যালাটাল মাসলগুলো এগুলো সমস্ত ডিপ্রেসড হয়ে যাবে, সেই জন্য জেনারেল অ্যানেস্থেসিয়া দিলে অ্যাসপিরেট করতে পারে, সেই জন্য নীল পার মাউথ 6 আওয়ার্স। এবার হচ্ছে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন, হচ্ছে আমাদের নীল পার মাউথ রাখার টাইম নেই, বুঝতে পারছিস তো? নীল পার মাউথ রাখার টাইম নেই, তখন কি করবি? তখন হচ্ছে রাইলস টিউব, রাইলস টিউব দিয়ে স্টমাক ডিকম্প্রেস করতে হবে, তখন আর ল্যাক্টোলোজ দিয়ে সেই কন্টেন্ট বের করার টাইম আর থাকবে না। তাহলে একটা গেল নীল পার মাউথ রাখতে হবে। আর হচ্ছে কিছু ওষুধ দিতে হয়, কি ওষুধ? অ্যান্টিবায়োটিক, প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক দিবি। আর কি দিবি? আর দুটো জিনিস দিতে হয়, একটা হচ্ছে H2 ব্লকার। কেন? ঠিকই বলছিলি তো, অ্যাসিড যাতে কমে যায় পেটের মধ্যে। কেন অ্যাসিড আমরা কমাচ্ছি কেন? অ্যাসিড থাকলে অ্যাসপিরেশন হলে আমাদের ভয়টা কি? অ্যাসপিরেশন হলে সেই অ্যাসিডটা লাংসে যায়, লাংসে গিয়ে লাংসে ইনফ্লামেশন করে। ঠিক আছে, এটাকে মেন্ডেলসন সিনড্রোম বলে। তো যাতে অ্যাসিড কন্টেন্ট পেটে কমে যায় তার জন্য আমরা একটা H2 ব্লকার দেবো। আর কি দেবো? আর দেবো মেটোক্লোপ্রামাইড দেবো। মেটোক্লোপ্রামাইড কেন দেবো? গ্যাস্ট্রিক এমটিং বাড়ানোর জন্য। তাহলে আমাদের মেন কনসার্নটা হচ্ছে পেটে যেন আমাদের অ্যাসিডিক ফুড না থাকে, বুঝতে পারছিস? তার জন্য নীল পার মাউথ রাখলাম, H2 ব্লকার মানে র্যানিটিডিন দিলাম, দিয়ে অ্যাসিড কন্টেন্ট কমালাম। আর কি দিলাম? একটা প্রোকাইনেটিক ড্রাগ দিয়ে কন্টেন্টটা যতটা পারবে বেরিয়ে যাবে। হলো, এই ওষুধগুলো দেবো। ডিকম্প্রেশন করলেও দিতে হবে, তুই যতটা পারবি মিনিমাইজ, পুরোটা বেরিয়ে যাবে, পুরোটা বেরিয়ে যাবে। আমরা যতটা পারবো রিস্ক কমাবো তো। ঠিক আছে, আচ্ছা আর কি করব? না ওগুলো ঠিক আছে, মানে রুটিন 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 যেগুলো। হাইপারটেনসিভ ড্রাগ যদি হয়, হাইপারটেনসিভ ড্রাগ যা খাচ্ছিল খাবে, ওগুলো সমস্ত হয়ে গেছে, ওগুলো হয়ে গেছে। হাইপারটেনসিভ ড্রাগ যদি খাচ্ছিল সেটা খাবে। প্ল্যান্ট যদি সিজার হয়, কেউ হচ্ছে সুগার ছিল, ঠিক আছে, হাইপোগ্লাইসেমিক ড্রাগ চলছিল, তার কি করবে? ইনসুলিন যদি পায়, ইনসুলিনটা আগের দিন পাবে, পরের দিন স্টপ করে দেবে। আর ওরাল যদি পায় তাহলে ওরাল ড্রাগটা খাবে। চলো, আর ড্রাগ কিছু ব্যাপার আছে। আর যদি হয় কোনো ব্লাড থিনার চলছে, ব্লাড থিনার মানে কি, হয়তো অ্যাসপিরিন চলছে, অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল চলছে, ওগুলো বন্ধ করে দেবো এটুকু অন্তত বল। তারপরে যদি কতক্ষণে বন্ধ করতে পারবো পড়ে মনে রাখতে পারলে খুবই ভালো। অ্যাসপিরিন যদি চলে আমরা বন্ধ করে দেবো। যদি থাইরয়েডের ওষুধ খায়, থাইরয়েডের ওষুধ চলবে। তাহলে প্রেসারের ওষুধ, থাইরয়েডের ওষুধ অ্যাজ সাচ চলছিল, চলবে। ইনসুলিন যদি চলছিল, আগের দিন ডোজ পেয়ে সেই দিনেরটা বন্ধ হয়ে যাবে। ওরাল যদি মেটফর্মিন খাচ্ছিল সেটা খাবে। আর যদি অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল এগুলো যদি চলছিল সেগুলো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এগুলো গেল প্রি অ্যানেস্থেটিক প্রিপারেশন, প্রি অপারেটিভ প্রিপারেশন। তারপর নেক্সট কি পজিশন কি হবে পেশেন্টের? না, লিথোটমি কেন হবে? লিথোটমি কাকে বলে? লিথোটমি পজিশন কোনটা? ওটা ভালো করে বল, তুই কি এক্সামে বলবি দুটো পা, কি বলবি? ডরসাল পজিশন উইথ ফ্লেক্সড, আর দুটোই ফ্লেক্সড, আর পেশেন্ট থাকবে ডরসাল পজিশনে, সেটাকে আমরা কি বলি? ডরসাল লিথোটমি পজিশন। আর এটাই শুধু হচ্ছে ডরসাল পজিশন, লিথোটমি আমরা করব না। ঠিক আছে, তাহলে ডরসাল পজিশন হলো। এবার হচ্ছে অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়া কি হবে?
অ্যানেস্থেসিয়া ক্যান বি আইদার স্পাইনাল, রিজিওনাল আর জেনারেল, দুটোই হতে পারে, ওটা কেস টু কেস ভ্যারি করবে, তোদের জানা দরকার নেই কোনটা কি দিবি, এই দুটোই হতে পারে। তারপর তুই শুনছিস মন দিয়ে, আবার তো ঘাবড়াবি পরীক্ষা হলে গিয়ে। ব্লাডার এমটি কি দিয়ে করব? ক্যাথেটার, কি ক্যাথেটার? মেটাল ক্যাথেটার দিয়ে আমরা করব না, সিম্পল রাবার ক্যাথেটার দিয়ে করতে পারি, বাট আইডিয়ালি আমরা ফলিস ক্যাথেটার একটা করে দেবো। কেন ফলিস ক্যাথেটার করবো? হ্যাঁ, অনেকদিন চেয়ারের পরে থাকে না, 3 দিনও আমাদের ক্যাথেটার রাখা হয় না। পোস্ট অপারেটিভ টু মেজার পোস্ট অপারেটিভ, পোস্ট অপারেটিভ কি? ইউরিন আউটপুট। এই সিম্পল টার্মগুলো এক্সামিনার শুনতে চাইবে, ঠিক আছে? টু মেজার পোস্ট অপারেটিভ ইউরিন আউটপুট আমরা ফলিস ক্যাথেটার করব, ঠিক আছে? তারপর এক্সপোজার, তারপর হচ্ছে ড্রেসিং ড্রেপিং, হয়ে গেল। ড্রেসিং ড্রেপিং এর পর তাহলে ইনস্ট্রুমেন্ট কি লাগবে? প্রথমে কি লাগবে? ইনস্ট্রুমেন্ট প্রথমে কি লাগবে? প্রথমে ক্যাথেটার লাগলো, ঠিক আছে? তারপর কি লাগবে? স্পঞ্জ হোল্ডিং ফরসেপস লাগবে, এগুলো আশা করছি তোরা সবাই চিনিস এতদিনে। স্পঞ্জ হোল্ডিং লাগবে। এবার কি হবে? এবার হচ্ছে আমরা ইনসিশন দেবো। এবার তুই কি একটা বলছিলি, ফ্যান স্টিল কেউ বলছিলি, তো ফ্যান স্টিল ইনসিশন ইজ আ টাইপ অফ অ্যাবডোমিনাল ইনসিশন, আর যেটা ক্লাসিক্যাল বলছিলাম, লোয়ার সেগমেন্ট বলছিলাম, ওটা ইউটেরাইন ইনসিশন। তাহলে আমাদের সিজারিয়ান সেকশনে যেটা হয় সেটা হচ্ছে মডিফাইড ফ্যান স্টিল, অরিজিনাল ফ্যান স্টিল না। সেটা কি ইনসিশনটা কিরকম? সিম্ফাইসিস পিউবিস থেকে 3 সেন্টিমিটার ওপরে, ঠিক আছে? ট্রান্সভার্স ইনসিশন। ফ্যান স্টিলে যেরকম কার্ভ ইনসিশন দেয় সেরকম না, মডিফাইড মানে ট্রান্সভার্স ইনসিশন। অ্যাবডোমিনাল ইনসিশন হলো। তাহলে অ্যাবডোমিনাল ইনসিশনে প্রথম কোন স্ট্রাকচারটা কাটবে? তুই বল, প্রথমে কি কাটবে? স্কিনের পরে কি কাটবে? স্কিনের নিচে কি থাকে? সাবকিউটেনিয়াস টিস্যু কাটবে। তারপর সাবকিউটেনিয়াস টিস্যুর পরে কি? তারপর রেকটাস, কি রেকটাস সিদ থাকবে না আগে? রেকটাস সিদের অ্যান্টেরিয়ার লিফ থাকবে। মাঝখানে কি হয় রেকটাস সিদের? অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার লিফ, মাঝখানে কি হয়? একসঙ্গে জুড়ে যায় তো, তাহলে রেকটাস সিদ আমরা একটাই পাবো। তাহলে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, রেকটাস সিদ কাটার পরে কি দেখতে পাবি? তার নিচে মাসল দেখতে পাবি। কি নাম পেটের মাসল গুলো? রেকটাস অ্যাবডোমিনিস। বুঝতে পারছিস? তাহলে রেকটাস অ্যাবডোমিনিসকে আমরা কি করব? প্রথমে স্কিন কাটলাম, সাবকিউটেনিয়াস টিস্যু কাটলাম, রেকটাস সিদ কাটলাম, হয়ে গেল। এবার রেকটাস অ্যাবডোমিনিস মাসল পেলাম, মাসলটা কি করব? মাসলটা আমরা কাটবো না, মাসলস আর ল্যাটারালি রিট্রাক্টেড, দুপাশে আমরা স্প্লিট করব। তারপরে কি পাবো? তারপরে ইউটেরাস দেখতে পাবি, আর একটা লেয়ার থাকবে। সে তো থাকবে, ফাঁসাগুলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না, ফাঁসাতে আলাদা করে বুঝতে পারবি না। ফাঁসা, পেরিটোনিয়াল ফ্যাট মিশে থাকবে। তারপরে কি মেন লেয়ারটা পেরিটোনিয়াম থাকবে। ওমেন্টাম তো পেরিটোনিয়ামের নিচে। পেরিটোনিয়ামের পেরিটোনিয়ামের কটা লেয়ার? তাহলে প্রথমে আমরা কি পাবো? প্যারাইটাল লেয়ার পাবো। প্যারাইটাল লেয়ারটা এবার খুলে ভেতরে ঢুকলে তারপর কি পাবো? হ্যাঁ, এবার প্যারাইটাল লেয়ারটা যেই খুলবো তখন আমাদের অ্যাবডোমেনটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, কি কি পাবো তার মধ্যে? ওমেন্টাম পাবো, গার্ড পাবো, ঠিক আছে? এবার সেগুলোকে সরালে কি পাবো তার নিচে? না, এরপর কি পাবো? এরপর ভিসেরাল লেয়ার পাবো। ভিসেরাল লেয়ারটা ইউটেরাসের সঙ্গে লেগে থাকবে, কিন্তু লেয়ারটা যেটা পাবো সেটা ভিসেরাল লেয়ার, ঠিক আছে? তার নিচে আমাদের ইউটেরাস আছে, বুঝতে পারছিস? তাহলে প্রথমে স্কিন, এই যার নামগুলো মনে রাখবি: স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, রেকটাস সিদ, রেকটাস মাসল, তারপর প্যারাইটাল লেয়ার অফ পেরিটোনিয়াম, তারপর পাবো ভিসেরাল লেয়ার অফ পেরিটোনিয়াম, তার নিচে ওমেন্টাম আমাদের লাগবে না অপারেশন, তারপর আমাদের ইউটেরাস পাবো। এবার কি করব? এবার আমাদের আইডেন্টিফাই করতে হবে। কি আইডেন্টিফাই করতে হবে? হ্যাঁ, আবার আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট আইডেন্টিফাই করতে হবে। কি করে আইডেন্টিফাই করব?
এই যে ভিসেরাল যেটা পেরিটোনিয়াম বললাম, ইউটেরাসের ওপরে যেটা আছে সেটা দেখবো কোথায় লুজ আছে। হ্যাঁ, যেখানটা লুজ আছে সেটা হলো লোয়ার সেগমেন্ট। ঠিক আছে, এবার কি করব, এবার আমরা লুজ পেরিটোনিয়ামটাকে একটা ফরসেপস দিয়ে খুলবো। ফরসেপস এখানে নেই, অ্যালিস না, না টুথ ফরসেপস যেটা, ঠিক আছে, এখানে যদি না থাকে দেখাতে পারবো না। টুথ ফরসেপস দিয়ে পেরিটোনিয়ামটা এটা লুজ আছে সেটাকে লিফট আপ করব। আর কি করব, ওটাকে কাটতে হবে। কিসে করে কাটবো, কিসে করে নিক করব, সিজারে করে নিক করব। ম্যাকিন্টোস কোথায় চলে গেল, নিয়েও সিজার একটা জিনিস, ম্যাকিন্টো ভ্যাজাইনোপ্লাস্টি আছে। ও আচ্ছা, ওদের অনেক টাইপের সিজার আলাদা ইউজ হয়। আমাদের চওড়া সিজার এটা একটা ইউজ হয়, এটা কি, এটাকে বলে মেও, মেও সিজার। আর একটা ইউজ হয় ফাইন সিজার। হ্যাঁ, ফাইন সিজার দিয়ে করবো এটা। না, এটা তো সিজার না, যাই হোক এটা পাতলা সিজার থেকে ফাইন সিজার। তাহলে ফাইন সিজারে করে কি করলাম, কোনটা কাট করলাম, লুজ পেরিটোনিয়ামটা। ঠিক আছে, কাট করার পরে কি করব, ওটা আঙুলে করে এক্সটেন্ড করব। এক্সটেন্ড করলে কি হবে, দুটো পারপাস সলভ হবে। একটা হচ্ছে ইউটেরাসটা এক্সপোজ হলো, আরেকটা কি হবে, লুজ পেরিটোনিয়ামটা তার ঠিক নিচেই কি আছে ওই জায়গাটায়, ব্লাডার, ইউরিনারি ব্লাডার আছে, তাহলে ব্লাডারটাও খানিকটা নিচে নেমে চলে আসবে। এবার কি করব, এবার কাটবো, কোনটা কাটবো, ইউটেরাস। তাহলে ইউটেরাসের অ্যান্টেরিয়ার যেটা ওয়াল সেটা আমরা কাটবো। কিসে করে কাটবো, স্ক্যালপেলে করে কাটবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এটাকে কি বলে, হ্যাঁ বিপি হ্যান্ডেল, বার্ড পার্কার হ্যান্ডেল। আর এতে আমরা কি লাগাবো, স্ক্যালপেল ব্লেড। সেটা করে কাটলাম, কাটার পরে নম্বর তো মনে রাখতে হবে, যেটা বড় নাম্বার সেগুলো হচ্ছে 4 নাম্বার হ্যান্ডেলে লাগে। হ্যাঁ, ব্লেডও বড় নাম্বার হবে, তো আমাদের বড় যেগুলো সেগুলো ইউজ হয়। ইউট্রাসটা কাটলাম, কাটার পরে কি করবো, কাটলাম ছোট্ট একটু, কাটার পরে অ্যামনিওটিক ফ্লুইড তখন নাও বেরোতে পারে। তারপরে আমরা দুটো আঙুল ঢোকাবো, দুটো আঙুল ঢুকিয়ে এক্সটেন্ড করবো ইনসিশনটা। ঠিক আছে, মাসেল স্প্লিট করে, ইউটেরাসেস মাসেল স্প্লিট করে এক্সটেন্ড করলাম। তারপরে আমরা কি দেখতে পাবো, যদি অ্যামনিওটিক মেমব্রেন অলরেডি রাপচার্ড হয়ে থাকে কি দেখতে পাবো, কোন বেবিটা দেখতে পাবো, বেবির মাথা দেখতে পাবো, মাথা যদি ব্রিজ থাকে ব্রিজ দেখতে পাবো। আর যদি অলরেডি রাপচার না হয়ে থাকে অ্যামনিওটিক মেমব্রেনটা বাল্জ করে আসবে। তারপর কি করবো, ধর অ্যামনিওটিক মেমব্রেনটা বাল্জ করলো, কি করবো তখন, সেটাকে রাপচার করবো। রাপচার কিসে করে আইডিয়ালি করা উচিত, ককার্স ফরসেপে করে। ককার্স ফরসেপ চিনিস, এইটাই করে আইডিয়ালি রাপচার করা উচিত। ঠিক আছে, এটা রাপচার করলে কি হবে, ফ্লুইডটা বেরিয়ে আসবে। সেই ফ্লুইডটা কি করবো, সাকশন করবো। হলো, এবার কি করবো, কি করে বের করবো বাচ্চাটা, আমরা ডান হাতটা ঢোকাবো। কোথায় ঢোকাবো, বিটুইন বেবিজ হেড অ্যান্ড লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। আচ্ছা, রিট্রাক্টরটা, হ্যাঁ রিট্রাক্টর স্টেজ ছিল, ওটা আমি বলতে ভুলে গেছি। রিট্রাক্টরটা কখন লাগাবি, রিট্রাক্টরটা হচ্ছে যখন ইউটেরাসটা খুললি, যে লুজ পেরিটোনিয়ামটা টানছিস তার আগে রিট্রাক্টরটা ঢোকাবি। কোন রিট্রাক্টরটা, এইটা, এটা কি নাম, ডয়েন্স রিট্রাক্টর। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, হ্যাঁ, প্রথমে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, রেকটাস সিল, রেকটাস মাসেল, পেরিটোনিয়াম ওপেন করলাম। পেরিটোনিয়াম ওপেন করার পরে রিট্রাক্টরটা লাগালাম। রিট্রাক্টর লাগানোর পর আমরা আইডেন্টিফাই করলাম কোনটা লুজ পেরিটোনিয়াম, সেটা একটা ফরসেপসে করে তুললাম, কাঁচিতে করে কাটলাম, দিয়ে সরিয়ে দিলাম। সরানোর, এখন আমাদের রিট্রাক্টর কিন্তু লাগানো আছে। ঠিক আছে, এবার কি পেলাম, ইউটেরাসের অ্যান্টেরিয়ার ওয়াল, সেটা স্ক্যালপেলে করে ছোট একটা কাটলাম, কাটার পরে আঙুলে করে এক্সটেন্ড করলাম। ঠিক আছে, তারপর কি করলাম, লাইকারটা শাক করলাম। লাইকার শাক করার পরে এই হাতটা ঢোকাতে হয়। হাতটা কোথায় ঢোকাতে হয়, এই যে বেবির মাথা আছে, বেবির মাথার তলায় ইনসাইনুয়েট করতে হয় হাতটা। ঠিক আছে, হাতটা ঢোকানোর পরে কি করব, এটা রিট্রাক্টরটা বের করব। এরপরে আমাদের হেডের ডেলিভারি করতে হবে। তাহলে এই হাতটাকে একটা লিভারের মতো ইউজ করব, আর অ্যাসিস্ট্যান্ট কি করবে, ফান্ডাল প্রেসার দেবে, বাচ্চাটাকে ওপর থেকে ঠেলবে। হেডটা ডেলিভারি হয়ে গেল। হেড ডেলিভারি হওয়ার পরে কি করব, হ্যাঁ মুখটা মুছবো বা হচ্ছে শাক করব। বেবির মুখ, নোস্ট্রিল, এটা আমাদের একটা শাকার থাকবে সরু, সেটা করে শাক করব। শাক করার পরে
বেবির ট্রাঙ্ক ডেলিভার করব, বেবির ট্রাঙ্ক ডেলিভার করার পর হ্যাঁ মায়ের বুকে দিতে পারিস, মায়ের বুকে, সেটা তো মায়ের বুকে দিবি না, নিজেই রাখবি তুই, মা তো তখন হচ্ছে অ্যানেস্থেসিয়ায় আছে, সিজার হচ্ছে, মায়ের বুকে না, তো নিজের কাছেই রাখতে হবে। এরপর আমরা কর্ড ক্ল্যাম্প করব। হ্যাঁ ডিলেট করলে, সে ডিলেটটা ভুলে যায়, ডিলেটই করবি, কর্ড ক্ল্যাম্পিং সবসময় ডিলেটই করা হয়, সেটা আলাদা কিছু বলছি না। কর্ড ক্ল্যাম্প করবো, কিসে করে ক্ল্যাম্প করবো? না আটারিতে করে করবো না, কিসে করে করবো? হ্যাঁ ক্ল্যাম্প গুলো কি বেসিক্যালি ককার্স ফার্স্ট হচ্ছে, ককার্সে করে ক্ল্যাম্প করবো, ঠিক আছে? ক্ল্যাম্প করে ওটা পরে, আগে ককার্সে করে করা হয়, তারপরে দুটো ককার্স লাগালাম, মাঝখানে কাটলাম, কাটার পরে বেবিটা আমরা নার্সকে দিয়ে দেবো। এবার কি করতে হবে? প্লাসেন্টা ডেলিভারি কি করে করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম কন্ট্রোল কন্ট্রাকশন যেরকম শিখেছিলাম, সেই কন্ট্রোল কন্ট্রাকশনটা সিসিটি এখানে করব, হয়ে গেল। প্লাসেন্টা বেরোলো, প্লাসেন্টা বেরোনোর পরে এবার আমরা ইউটেরাইন ক্যাভিটিটা ভালো করে পরিষ্কার করব। ব্লিডিং না, আমরা আগে পরিষ্কার করব, ঠিক আছে? একটা গজ পিস হতে পারে, মপ হতে পারে। পরিষ্কার কেন করব? কিছু যদি মেমব্রেন বা প্লাসেন্টাল বিট যদি থেকে যায়, আমরা ভালো করে পরিষ্কার করব, ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে? এবার রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার জন্য কি কি লাগবে? ভিক্রিলের আগে কি লাগবে? প্রথমে লাগবে কি? প্রথমে লাগবে এটা, এটা কি? অ্যালিস টিস্যু ফরসেপস। এটা কটা লাগবে? 4টা লাগবে, ঠিক আছে? দুটো অ্যাঙ্গেল ধরবো, আপার মার্জিন ধরবো, লোয়ার মার্জিন ধরবো, ঠিক আছে? তারপরে এবার আমরা রিপেয়ার করব। ইউটিরাস ইনসিশনটা যেরকম অ্যাবডোমেনের ইনসিশন যেরকম আছে সেই রকমই হবে। তুই অ্যাবডোমেন কেটে ঢুকেছিস, ইউটারাসটা ছোট্ট করে কেটে যেরকম অ্যাবডোমেন ইনসিশন আছে সেই রকমই আঙুলে করে এক্সটেন্ড করছি আমরা, ঠিক আছে? এবার রিপেয়ার করব। রিপেয়ার করতে কি লাগবে? নিডল হোল্ডার লাগবে। নিডল হোল্ডার চিনিস তো তোরা? না এটা নয়, আমার মনে হচ্ছে এই যে এটা হচ্ছে নিডল হোল্ডার। এটার সঙ্গে গুলিয়ে যায় আর্টারি ফরসেপস, কিন্তু গুলিয়ে যায়। হ্যাঁ গ্যাস তো আর্টারি ফরসেপসেও থাকবে, স্ট্রেট আর্টারি ফরসেপস, এই যে এইটা, হ্যাঁ এইটার সঙ্গে ওই জিনিসটার ডিফারেন্সটা বোঝ। অনেক রকম শেপের হয়, ঠিক আছে? তুই বুঝতে পারবি না। হ্যাঁ ও যেটা দেখাচ্ছে ওইটাই। সামনেটা ছোট মোটা হয়, বোঝা যায়, কিন্তু সবসময় বুঝতে পারবি না, কারণ আর্টারি ফরসেপসের অনেক রকম শেপ হয়। আমরা যাদের অভিজ্ঞতা আছে তারা চট করে বুঝে যাবে, কিন্তু তোরা হট করে নাও বুঝতে পারতে পারিস, সেই জন্য ওটা দেখে বুঝতে হবে। দে আমাকে দে। তাহলে আর্টারি ফরসেপস যেটা, এতে সেরেসেন্স আছে, তুই বোঝ, এই যে এইভাবে লম্বা লম্বা সেরেসেন্স আছে, ঠিক আছে? সবাই ক্লিয়ার তো? ক্লিয়ার? তুই ক্লিয়ার? এইরকম আছে। আর এতে কি আছে নিডল হোল্ডারে? মাঝখানে একটা দেখ লম্বা লঙ্গিটিউডিনাল গ্রুভ আছে। লঙ্গিটিউডিনাল গ্রুপ বুঝতে পেরেছিস তো? ট্রান্সভার্স যেগুলো সেগুলো তো আছে, তার সঙ্গে এক্সট্রা দেখ এই যে এই গ্রুপটা আছে, এইটা, এইদিকে একটা এইদিকে একটা, ঠিক আছে? দেখ, হ্যাঁ ওটা নিডল হোল্ডার, ওটা নিডলটাকে বেটার গ্রিপ দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে নিডল হোল্ডার লাগবে। আর কি লাগবে? এবার সুচার লাগবে। নিডল লাগবে, সুচার লাগবে। নিডলটা কি টাইপের নিডল হবে? না, নিডল হবে রাউন্ড বডিড নিডল হবে, কাটিং হবে না, রাউন্ড বডিড হবে। আর সুচার ম্যাটেরিয়ালটা কি হবে? ভিক্রিল বলে দিস না প্রথমে, কি টাইপের সুচার? ক টাইপের? অ্যাবজর্বেবল হবে। সুচার হচ্ছে কি, দুটো টাইপের সুচার থাকে, একটা হচ্ছে অ্যাবজর্বেবল আর একটা নন অ্যাবজর্বেবল। অ্যাবজর্বেবল মানে কি? কিছু কাটতে হবে না, ঠিক আছে? পেটের ভেতর ব্যাকটেরিয়া আছে, সেগুলো ফ্যাগোসাইটোসিস করে আস্তে আস্তে সেটা নিজে নিজে ওটা চলে যাবে। অনেক টাইপের আছে, ক্যাটগাট আছে, ক্যাটগাটটা যেমন খুব তাড়াতাড়ি অ্যাবসর্পশন হয়ে যায়। ভাইক্রিল আছে যেটা লেট হয়। তাহলে এটা হলো অ্যাবসর্পশন। আর একটা কি? আরেকটা হচ্ছে নন অ্যাবজর্বেবল।
নন অ্যাবজর্বেবল মধ্যে হচ্ছে প্রোলিন পড়ছে, ঠিক আছে। আর যেটা বললি এখন হচ্ছে অ্যাবজর্বেবল কোথায় ইউজ করবি, ইন্ট্রা অ্যাবডোমিনাল। হ্যাঁ, যেটা পরে আমি হচ্ছে পেট ফুলে সেটা তো কাটতে পারবো না। আর নন অ্যাবজর্বেবল কোথায় ইউজ করবো, বাইরে। কেন কেন ওটা কেন, আমরা তো অ্যাবজর্বেবল বাইরে ইউজ করতে পারতাম, ওটা কেন করছি নন অ্যাবজর্বেবল? ওটা মানে সুবিধাটা কি নন অ্যাবজর্বেবল? ওটা টেনশনটা অনেক বেশি থাকে, ঠিক আছে, অনেক জোরে টাইট করে টেনে বাঁধা যায়। এই হলো অ্যাবজর্বেবল আর নন অ্যাবজর্বেবল। তাহলে ইউটেরাসের লেয়ার আমরা যখন রিপেয়ার করবো অ্যাবজর্বেবল সুচার ইউজ করবো উইথ রাউন্ড বডি। রাউন্ড বডি কেন, টু অ্যাভয়েড ইনজুরি টু দ্য ইউটেরাইন ওয়াল। এবার হচ্ছে কটা লেয়ারে রিপেয়ার করব, ক্লাসিক্যালি বলা হয় 3টা লেয়ারে রিপেয়ার করার কথা। 3টা লেয়ার কি কি, একটা ডিপ মাসেল, সুপারফিশিয়াল মাসেল, আর একটা হচ্ছে পেরিটোনিয়াম। 3টা লেয়ার। কিন্তু এখন কি পেরিটোনিয়াম লেয়ারটা জেনারেলি রিপেয়ার আলাদা করে করা হয় না, তাহলে মোস্টলি এখন 2টো লেয়ারে রিপেয়ার করা হয়। ডিপ, তাহলে ডিপ মাসেল আর সুপারফিশিয়াল মাসেল। এবার হচ্ছে আমাদের রিপেয়ার হয়ে গেল। রিপেয়ার করার পরে এবার রিপেয়ার করার সময় ইউটেরাসটা কোথায় থাকবে, এটারও 2টো টেকনিক আছে, ঠিক আছে। একটা হচ্ছে ইউটেরাসটা ইন সিটু রিপেয়ার করা। ইন সিটু রিপেয়ার মানে ইউটেরাসটা পেটের ভেতরেই থাকবে। আর একটা হচ্ছে এক্সটেরিয়রাইজেশন অফ ইউটেরাস, ইউটেরাসটাকে পেট থেকে বাইরে বের করে নিয়ে রিপেয়ার করা যায়, ঠিক আছে। এটা সার্জন টু সার্জন ভ্যারি করবে, দুটোই ভ্যালিড মেথড। দুটোরই কিছু সুবিধা অসুবিধা আছে, অত দরকার নেই। রিপেয়ার হয়ে গেল ইউটেরাসের, তারপরে কি করব, হ্যাঁ তাহলে ব্লিডিং সিকিউর করবো। কোথায় কোথায় ব্লিডিং হতে পারে, কোথায় কোথায় হতে পারে ব্লিডিং? ইউটেরাইন ক্যাভিটিতে না, ইউটেরাইন স্টিচ লাইনে, যেটা আমরা রিপেয়ার করি স্টিচ লাইন, আর তার অ্যাঙ্গেলে ব্লিডিং হতে পারে। আর কোথায় ব্লিডিং থাকতে পারে, পেরিটোনিয়াম, পেরিটোনিয়ামটা খুলে ঢুকেছিলাম, পেরিটোনিয়ামে মার্জিনে থাকতে পারে, ঠিক আছে। উপরে রেকটাস মাসলটা সেপারেট করেছিলাম, ওখানে ব্লিডিং থাকতে পারে। তাহলে এই ব্লিডিং গুলো আমরা সিকিউর করব। প্রথমে দেখবো যদি কোথাও ব্লিডিং থাকে, আবার সুচা দিয়ে সিকিউর করব। তারপর হ্যাঁ মানে কি কি করব প্রথমে, তাহলে কি হবে, পেরিটোনিয়াম। তাহলে যেমন ইউটেরাসটা বললাম, কেউ ভেতরে রেখে করতে পারে, কেউ বাইরে রেখে করতে পারে, দুটোই ভ্যালিড টেকনিক। আবার পেরিটোনিয়ামটা কেউ রিপেয়ার করতেও পারে, কেউ নাও করতে পারে। যদি রিপেয়ার করা হয় একটু পেন হবে, এটা সুচারগুলোর জন্য। তা হ্যাঁ, কটারিও করতে হতে পারে, আবার সুচারও করতে হতে পারে, সেটা ভ্যারি করবে, কোনো অসুবিধা নেই। পেরিটোনিয়াম আবার পেরিটোনাইজেশন হয়ে যায়, তো রিল্যাপারটমি যদি করা হয় তো 48 ঘন্টা বাদে তুই দেখবি যে আবার পেরিটোনিয়াম লেয়ারটা আবার ফর্মেশন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে পেরিটোনিয়াম গেল। পেরিটোনিয়ামের পরে কি রিপেয়ার করবি, রেকটাস সিড। রেকটাস সিড মাসেলটা রিপেয়ার করতে হবে না, আমরা তো কাটিনি মাসেলটা, আমরা রিট্রাক্ট করেছিলাম। না, আমরা রেকটাস সিড সেজন্য রিপেয়ার করছি। যদি কটা বাজলো, আচ্ছা 1টা বাজেনি তো, ঠিক আছে। তাহলে রেকটাস সিড রিপেয়ার করলাম, তারপরে কি রিপেয়ার করব, স্কিন। স্কিন উইথ সাবকিউটেনিয়াস টিস্যু, মানে কি কিভাবে সুচারটা, প্রোলিন বা এথিলন দিয়ে আমরা করতে পারি। কি টাইপের সুচার দেবো, ম্যাট্রেস সুচার দেবো। ম্যাট্রেস সুচার। এর ইউটেরাসে কিরকম দেবো, ইউটেরাস আমরা দেবো রানিং সুচার। রানিং হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, অথবা ইন্টারলকিং সুচারও হতে পারে। রানিং বলতে হচ্ছে আমরা একটা সুচার নিলাম, তো সুচার নেওয়ার পর তো এটা গিট দিতে হয়, হলো, ওটা হয়ে গেল, তারপরে ওইটা নিয়ে আমরা কন্টিনিউয়াস এইভাবে করতে করতে আসবো। নর্মাল কাঁথা সেলাই যেভাবে জামা সেলাই করে সেরকম, এপিসিওটমিতেও সেরকম। ওটা হলো কন্টিনিউয়াস রানিং সুচার। আর ডিসকন্টিনিউয়াস সুচার কি, এইভাবে বাঁধলাম, বেঁধে কেটে দিলাম, ঠিক আছে, আবার একবার বাঁধলাম, কেটে দিলাম। না, ম্যাট্রেসটা আলাদা। এই যে ডিসকন্টিনিউয়াস সুচার, এটা সিম্পল হতে পারে, ম্যাট্রেসও হতে পারে। ম্যাট্রেস মানে হচ্ছে টোটাল 4টা থাকবে, 4টা পয়েন্ট থাকবে, তো বোঝার এখন দরকার নেই, ঠিক আছে, বোঝার দরকার মাথায়, পরে ইন্টার্নশিপে সব শিখতে পারবি। ম্যাট্রেস সুচারে হিমোস্ট্যাসিস একটু ভালো হয়। তাহলে আমাদের কি, হ্যাঁ ম্যাট্রেস মানে হচ্ছে, একটা কাগজ দিন, যা ওটা কাগজ দিন। ম্যাট্রেস মানে হচ্ছে এই ধর মাঝখানে এইখানটা কাটা আছে, ঠিক আছে, বুঝতে পারছিস তো, এটা আমাদের স্কিন, হ্যাঁ মাঝখানটা আমাদের কাটা,
তাহলে এটা আমাদের সুচার করতে হবে। ম্যাট্রেস মানে হচ্ছে আগে নিডলটা এইখানে দূরে ঢুকবে, দূরে ঢুকে একবারে ডিপ দিয়ে বেরোবে এইভাবে, হ্যাঁ, আবার ভেতর দিয়ে এসে এইখান দিয়ে আবার বাইরে বেরোবে, ঠিক আছে। এবার যদি আমরা বেঁধে দিই, এটা হলো সিম্পল সুচার। এটা না করে আমরা যেটা করতে পারি, এই যে বাইরে বেরোলো নিডলটাকে নিয়ে আমরা এইখানে আরেকবার ভেতরে ঢুকতে পারি, ভেতরে ঢুকে আবার এই ভেতর থেকে এখানে বেরোতে পারি সেম সাইডে। তাহলে টোটাল 1টা 2টো 3টা 4টা পয়েন্ট থাকবে টোটাল, এটা হচ্ছে ম্যাট্রেস। হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দিলি আবার পরে একটা করলি, ঠিক আছে। তাহলে এটাকে কি বলে, ফার ফার নিয়ার নিয়ার। ফারে ঢুকলি ফারে বেরোলি, নিয়ারে বেরোলি আবার নিয়ারে বেরোলি। হ্যাঁ, তাহলে উনটা আমরা কভার করব স্টেরাইল গজ পিস, তারপর অ্যাডহেসিভ ব্যান্ডেজ দিয়ে কভার করব। হয়ে গেল, তাহলে আমাদের অপারেশন হয়ে গেল। এবার কি স্টেপ আছে, এবার কি করতে হবে, পোস্ট অপারেটিভ কি করব। তাহলে পোস্ট অপারেটিভ মনিটরিং করতে হবে। কি কি মনিটর করব, কোনটা? হ্যাঁ, কি প্রথম থেকে বলে যা, কি কি প্রথমে কি দেখবি। হ্যাঁ, পরে আগে ভাইটালস গুলো বল। পালস, বিপি, রেসপিরেটরি রেট, স্যাচুরেশন, টেম্পারেচার দেখলি, হলো। এরপরে কি দেখবি, এরপরে ইউরিন আউটপুট দেখবি, আর ভ্যাজাইনাল ব্লিডিং দেখবি। কি করে বুঝবি, পারভাজাইনালি দেখতে হয় না, প্যাড পরানো থাকে পেশেন্টকে, পেশেন্টের প্যাড দেখে বুঝতে পারবি, প্যাডের কতটা শোকেজ হচ্ছে সেটা দেখে বুঝতে পারবি। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে বুঝতে, মোট কথা বলবি যে প্যাড দেখে স্যার বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপর কি দেখবি, ইউটেরাইন টোন দেখবো আমরা, যে ইউটেরাসটা কন্ট্রাক্টেড আছে না অ্যাটনিক। অ্যাবডোমেন দেখবো সফট আছে নাকি, ইউটেরাস দেখবো কন্ট্রাক্টেড আছে নাকি। আর হচ্ছে ইনটেক আউটপুট চার্ট আমরা মেনটেন করব। ইনটেক মানে কি, কতটা খাচ্ছে না পেশেন্ট, খাবে না, জলও খাবে না, ফ্লুইড যাবে, ইন্ট্রাভেনাস ফ্লুইড যাচ্ছে, কতটা ফ্লুইড যাচ্ছে আর কতটা ইউরিন হচ্ছে, এটা আমরা চার্ট মেনটেন করব, ঠিক আছে। তাহলে মোটামুটি আর ওষুধপত্র কি কি পাবে, অ্যান্টিবায়োটিক পাবে, আর অ্যানালজেসিক পাবে, ব্যথার জন্য অ্যানালজেসিক পাবে, আর কি পাবে, ইউটেরাসটা কন্ট্রাক্টেড রাখার জন্য একটা ড্রাগ পাবে, অক্সিটোসিন, ঠিক আছে, অক্সিটোসিন পাবে। তাহলে এই ওষুধগুলো পাবে। তাহলে এরকম কতক্ষণ থাকবে, মোটামুটি 12 আওয়ার্স। 12 আওয়ার্সের পরে আমরা কি করব, এবার পেশেন্টকে আস্তে আস্তে খাওয়াটা অ্যালাউ করব। মুখে তো খাচ্ছিল না, অপারেশনের আগে 6 ঘন্টা বলেছি নীল পার মাউথ আছে, তারপরে আবার 12 ঘন্টা পেশেন্ট খাচ্ছে না, শুধু ফ্লুইড যাচ্ছে, ঠিক আছে। তবে পেশেন্টকে খেতে দিতে হবে। তো খেতে দেওয়ার আগে একটা জিনিস চেক করতে হয়, সেটা হচ্ছে আইপিএস, ইন্টেস্টিনাল পেরিস্টালটিক সাউন্ড। পেটে স্টেথো বসালেই পাওয়া যায় যে পেরিস্টালসিসটা হচ্ছে নাকি, সেটা যদি থাকে আমরা খাবার অ্যালাউ করব। তাহলে কি খেতে দেবো, প্রথমেই সলিড ফুড দেবো না, প্রথমে কি দেবো, প্রথমে সিপস অফ ওয়াটার দেবো, জল খাইনি তো, আগে সিপস অফ ওয়াটার দেবো। সেটা যদি টলারেট করে, কি করে বুঝবো টলারেট করছে নাকি, হ্যাঁ, টলারেট যদি না করে ভমিটিং হবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, এগুলো যদি না হয় বুঝবো যে টলারেট করছে। ফ্লুইড প্রথমে সিপস অফ ওয়াটার দেবো, লিকুইড ডায়েট দেবো, সেমি সলিড ডায়েট দেবো, তারপর সলিড ডায়েট দেবো গ্র্যাজুয়ালি। হ্যালো, হ্যাঁ হ্যালো, না তাহলে ওর আন্ডারেই ভর্তি হবে, হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, আর কি কি করতে হবে পোস্ট অপারেটিভ পিরিয়ডে, আর একটা হচ্ছে আর্লি অ্যাম্বুলেশন করতে হবে। আর্লি অ্যাম্বুলেশন মানে পেশেন্টের আমাদের কি করা আছে, পলিস ক্যাথেটার করা আছে, সেটা খুলতে হবে, সেটা খুলে পেশেন্টকে বলতে হবে বাথরুম যেতে, হাঁটা চলা করতে, ঠিক আছে। পড ক্ল্যাম্প কোথায় পাচ্ছিস আবার, এটা জেনারেলি 12 আওয়ার্স পরেই, যখন আস্তে আস্তে আমাদের মুখ থেকে খেতে তখনই করা হয়। ওটা অন্য জিনিস, ওটা ইন্টারমিটেন্ট ক্ল্যাম্পিং, ওটা যদি অনেক দিন থাকে ক্যাথেটারটা তখন করতে হয়, ইউটেরাস এই ব্লাডারের টোনটা চলে যায়। হ্যাঁ, আমাদের সিজারে সেটা লাগবে না, সিজারে আমরা আর্লি অ্যাম্বুলেশন করবো, ঠিক আছে। আর কি করবো বল, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি করবো, বাচ্চাটাকে খেতে দিতে হবে তো, তাহলে ব্রেস্ট ফিডিং করতে হবে, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্রেস্ট ফিডিং স্টার্ট করতে হবে। তাহলে আর্লি অ্যাম্বুলেশন আর আর্লি ব্রেস্ট ফিডিং, এই দুটো আমাদের এম থাকবে, এই জিনিসগুলো করব। এবার
এবার হচ্ছে 5 থেকে 6 দিনের মাথায় পেশেন্টের কি হবে, স্টিচ আপ হবে, সেলাই কাটা হবে, তারপর পেশেন্ট বাড়ি যাবে। তাহলে টোটাল জিনিসটা বুঝতে পারলি, বলতে পারবি তো এক্সামে নাকি? সিম্পল, এগুলো সিম্পল জিনিসগুলো, খুব কঠিন কঠিন জিনিস তো পড়ার দরকার নেই, সিম্পল জিনিসগুলো এগুলো সবই খুব সাধারণ জিনিস। বইতে কঠিন করে লেখা থাকবে, নিজে বুঝে নিতে হবে বেসিক্যালি কি, যে এক্সামিনার কি জানতে চাইবে, যে ছেলেটার আইডিয়া আছে নাকি, যে সিজার হয়ে গেছে তারপর কি করব। তোরা সেই চলে গেলি হয়তো পেশেন্টের হেল্প সিনড্রোম হয়েছে, আমরা স্যার ইউরিয়া করবো, ক্রিয়েটিনিন করবো। এক্সামিনার ওগুলো জানতে চাইছে না, এক্সামিনার জানতে চাইছে আমরা পেশেন্টটাকে মনিটর করব, ভাইটালস ঠিক আছে নাকি, ইনটেক আউটপুট ঠিক আছে নাকি, আর্লি অ্যাম্বুলেশন করব, তাড়াতাড়ি ব্রেস্ট ফিডিংটা স্টার্ট করব। এইটা এক্সামিনার জানতে চাইছে, সিম্পল প্র্যাকটিক্যাল জিনিসগুলো, ঠিক আছে, প্র্যাকটিক্যাল জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর কি, আর বাকি থাকছে কমপ্লিকেশন। কমপ্লিকেশন দুটো টাইপের হতে পারে, একটা ইমিডিয়েট আর একটা লেট। ইমিডিয়েট মানে কি ওটি টেবিলেই যেগুলো হবে। তো কি কমপ্লিকেশন হতে পারে, ব্লিডিং হতে পারে, ইনজুরি হতে পারে, ইউটেরাস ইনজুরি হতে পারে, অন্য কোনো স্ট্রাকচার ইনজুরি হতে পারে, ব্লাডারে ইনজুরি হতে পারে, গাটে ইনজুরি হতে পারে, গাটে ইনজুরি হ্যাঁ হতে পারে, গাটে ইনজুরি হতে পারে, ইভেন ইউরেটারে পর্যন্ত ইনজুরি হতে পারে। তাহলে ব্লিডিং হতে পারে, ইনজুরি হতে পারে অপারেশনের টাইমে, আর কি হতে পারে, আর হচ্ছে অ্যানেস্থেটিক কমপ্লিকেশন কিছু হতে পারে, যেটা বললাম অ্যাসপিরেশন হয়ে গেল, ওটা তো অ্যানেস্থেটিক কমপ্লিকেশন। স্পাইনাল অ্যানেস্থেসিয়াতেও অনেক কমপ্লিকেশন হতে পারে, কি হতে পারে, স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে দুটো মেইন কমপ্লিকেশন হয়, কি, একটা হচ্ছে হাইপোটেনশন হয় আর ব্র্যাডিকার্ডিয়া হয়। তাহলে হাইপোটেনশন ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, এগুলো ডিউরিং অপারেশন হতে পারে। আর অপারেশনের পরে কি হতে পারে, সেই হেমারেজ হতে পারে, সেপসিস হতে পারে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে। কেন হবে, সে পিউরপেরিয়াল সেপসিস তো পরে, তার আগেই অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে যেতে পারে, দেখলি পেটটা ফুলে গেছে, কেন হবে, পারফোরেশন হলে তো অপারেশনের সময় বুঝতে পারবে, প্যারালাইটিক ইলিয়াস হয়, ঠিক আছে। ওই জন্য আমরা আইপিএস কেন দেখি বললাম, বললাম তো যে জল খেতে দেওয়ার আগে আইপিএস চেক করবে, ঠিক আছে। কি হয়, অপারেশন করার সময় গাটে হ্যান্ডলিং হয়, স্মল ইন্টেস্টিন আছে সেটাকে আমরা হাতে করে টানাটানি করি, এদিকে সরে ওদিকে সরাই, সে থেকে প্যারালাইটিক ইলিয়াস হয়। তো প্যারালাইটিক ইলিয়াস হয়ে পড়ে আছে, তাকে জল খাবার খেতে দিলি, তার কি হবে, ডিস্টেনশন হবে, নজিয়া হবে, ভমিটিং হবে, এই জিনিসগুলো হতে পারে, ঠিক আছে। তো এগুলো পড়বি, এগুলো আর ভালো করে পড়বি, ঠিক আছে। ক্লিয়ার হলো তো, কিছু জানার নেই, এসব ইনস্ট্রুমেন্ট চিনতে পারবি, ব্যাস।